এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেই পুরো অনুষ্ঠানটা জুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ধরনের উনি যে তেল চিত্র দিয়ে শুরু করেছিলেন, তারপরে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার গুণকীর্তন করা হলো। আমি তখন ছাত্রদের ভিতরে একমাত্র ছাত্র, আমি দাঁড়িয়ে সেদিন বলেছিলাম যে স্যার, আপনি যে সারা বিশ্ব অর্থনীতির জন্য জন মেনার্ড কিনসের পরে আপনি হচ্ছে সেই ব্যক্তি যিনি সব থেকে বড় অবদান রেখেছেন। পশ্চিমা বিশ্ব আপনাকে চেনেনি, তাই আপনাকে ম্যাগসেসাইয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। আপনি নোবেলের জন্য উপযুক্ত। অনেক কিছু বলেছিলাম, আমি সে কথা আর বলতে চাই না। আপনারা জানেন পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন উচ্চতায়, আমি নিজে আমার জীবনে আমি মার্ক্সবাদকে জীবন দর্শন হিসেবে গ্রহণ করেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস পুঁজিবাদী দর্শনের অনুসারী, কিন্তু সারা দুনিয়ায় আজকে যে অর্থনৈতিক মন্দা, সারা দুনিয়ায় অর্থনীতির যে ভয়াবহ যে দুরবস্থা, তা থেকে সারা পৃথিবীতে সামাজিক ব্যবসার মাধ্যমে দুনিয়াকে তুলে ধরার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে চিন্তা, তার যে মনন, তার যে গভীর উপলব্ধি সমগ্র পৃথিবীকে আলোকিত করেছেন। এবং তার জন্য আমরা বাঙালিরা, দেশে অনেক বিতর্ক থাকতে পারে, যারা দেশের বাইরে যান তারা বুঝতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে সেই ব্যক্তি যিনি বাংলাদেশকে অন্যরকম উচ্চতায় নিয়ে পৌঁছে দিয়েছেন। ঠিক আজকের এই দিনে আমার মনে হচ্ছে, আমিও কিন্তু আসলে অত ভালো জানি না এই গোবরের বিষয়, তবে সাংবাদিকতার সুবাদ, এবং আপনারা অনেকে আমার পত্রিকার নামটাও খুব সঠিকভাবে উচ্চারণ করতে পারেননি, তবুও বলছি যে বাংলাদেশের এই মুহূর্তে আইটির উপর শ্রেষ্ঠ পত্রিকা বণিক বার্তা। আপনারা যারা আছেন, আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো আগামী এক সপ্তাহ বণিক বার্তা দেখবেন, দেখে যদি আপনারা আমাকে রেজাল্ট দেন যে বাংলাদেশের কোন পত্রিকা ইনফরমেশন টেকনোলজি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের উপর এই বণিক বার্তার থেকে উচ্চতায় আছে, তাহলে আমি তার কাছ থেকে শিখে নেব। কারণ বণিক বার্তা হচ্ছে আধুনিকতম পত্রিকা। সেই পত্রিকায় কাজ করার সুবাদে আমার এই গোবরের সাথে বা বিভিন্ন কিছুর সাথে আমাকে পরিচিত হতে হয়েছে। মানুষ বয়স্ক হলেও তারুণ্য আমাকে কখনোই ছাড়েনি, আমি তারুণ্যের কথা বলি। তো আমি দেখছি যে আমাদের ছেলেরা মানব সভ্যতার যে ট্রেন্ড, মানব সভ্যতার যে যাত্রা চলছে, সেই যাত্রায় অনেকেই আমাদেরকে ফেলে রেখে গিয়েছিল। আমাদের এই তরুণরা সেই ট্রেন ধরে ফেলেছে এবং আমরা অনিবার্যভাবে বিজয়ের দিকে এগিয়ে যাব। আমরা 11-এ প্রথম এখানে বলা হয়েছে অনেক সম্ভাবনাময় এই বাংলাদেশ, তার যে পটেনশিয়ালিটি, বাংলাদেশের অন্তর্গত যে সম্ভাবনা, সেই সম্ভাবনা অনেক ব্যাপক এবং বিস্তৃত। আমাদের মতো যারা অন্ধ, আমাদের মতো যারা বিশ্ব অর্থনীতি বুঝে না, ইনফরমেশন টেকনোলজি বুঝে না, তারা জানে না এখানে আমাদের অবস্থান কি। কিন্তু আমাদের তরুণরা প্রতিদিন আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে না, আমরা যে মানবতার সভ্যতার যে স্রোত এগিয়ে যাচ্ছে, এর বাইরে আমরা নই, আমরাও চাচ্ছি প্রাণপণে এর সাথে এগিয়ে যেতে। এবং সে কারণেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, আমি সেদিন এই খবরটা পড়ছিলাম, আমার বুকটা অনেক উচ্চ, অনেক বেশি স্ফীত হয়ে গেল যে আমার দেশের একটি ছেলে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র, সে আজকে ভূগোলে চাকরি পেয়েছে এবং সে চলে যাচ্ছে দেশ থেকে এবং সেখানে জয়েন করছে। পরে আমাকে হাকিম ভাই, আমার বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, প্রতিদিনের বন্ধু,
হাকিম ভাই যখন এই ধরনের কথা বললেন তখন আমি আসলেই কিছু জানি না, যে আসলে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কিছুই জানি না। তবে এখানে এসে যেটা দেখলাম, আমি অভিভূত, আমি আনন্দিত, আমি আপনাদের জন্য গর্ববোধ করি। কারণ অ্যাড ওয়ার্ডের মাধ্যমে গুগলের সাথে বাংলাদেশকে যারা অ্যাডজাস্ট করে দিয়েছে, বাংলাদেশকে যারা গুগলের সাথে সন্নিবেশিত করেছে, তারা হচ্ছে আপনারা। আপনারা আমার প্রণাম, আমার সালাম, আমার অভিনন্দন, আমার ভালোবাসা, আমার ভক্তি, আমার শ্রদ্ধা আপনারা গ্রহণ করুন। কারণ আপনারাই আছেন বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে। আমি ব্যক্তিগতভাবে সারা জীবন সাধারণ মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। আমি আমার পরিচয় আজকে বণিক কর্তার চট্টগ্রামের ব্যুরো চিফ, এটা হচ্ছে আমার খণ্ডিত পরিচয়। আমার সব থেকে বড় পরিচয় হচ্ছে আমি একজন ইস্পাত স্টিল মেকার। চিটাগং স্টিল মিল যখন ছিল, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করেছি, কিন্তু আমার কৌতূহল, আমার জীবনের কমিটমেন্টের কারণে আমি অনার্স সহ এমএ পাস করে অর্থনীতিতে আমি চট্টগ্রাম ইস্পাত কারখানার একজন শ্রমিক ছিলাম এবং আমার পদবি ছিল স্টিল মেকার। আর আমি জানতাম, আপনারা জানেন যে বিশ্ব সভ্যতাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়: নিওলিথিক যুগ, পলিওলিথিক যুগ, তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ, এবং আজকের যুগ হচ্ছে আমাদের ইস্পাতের যুগ। সেই ইস্পাতের যুগে আমার সরাসরি ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়াতেন আমাদেরকে ডক্টর সিকান্দার খান, যিনি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসিআর। আমার স্যার বলতেন ক্লাসে যে পৃথিবীতে তারা কয় টাকা, মাথাপিছু আয় কত, এইটার উপর পৃথিবীর উন্নয়নের যে সূচক ধরা হয় সেটি আজকে পুরানো হয়ে গেছে। পৃথিবীতে যে দেশের মানুষের ইস্পাত কনজামশন যত বেশি, সেই দেশের মানুষ তত উন্নত। চীন, আপনারা জানেন যে চীনে একসঙ্গে বেশ কয়েকটি স্টেডিয়াম হয়েছে অলিম্পিকের কারণে। সারা পৃথিবীর ইস্পাতের জন্য টান পড়েছে এবং চীন আজকে আমেরিকান ইকোনমিকে পেছনে ফেলে চীন সামনে চলে গেছে। আমি চীনের উন্নয়নের কথা আপনাদের কাছে এই কথাগুলো বলার, আপনারা সংক্ষিপ্ত করতে বলেছেন, সে কারণে আমি দ্বিধাগ্রস্ত। তবে আমার বলতে ইচ্ছা হচ্ছে, WTO-তে একটা ইন্টারন্যাশনাল আবাসিক একটা প্রশিক্ষণ হয়েছিল। ঢাকার সমস্ত বিজনেস রিপোর্টাররা সেখানে অংশগ্রহণ করেছিল 29 জন। আমি তখন সুপ্রভাত বাংলাদেশের চিফ রিপোর্টার। আমি একমাত্র ঢাকার বাইরের, চট্টগ্রাম বা অন্যান্য শহরকে ঢাকার বাইরে মফস্বলে বলা হয়, সেই মফস্বল থেকে আমি একাই ওই সেমিনারে আবাসিক সেমিনার, হোটেল সোনারগাঁয়ের মতো জায়গায় আবাসিকভাবে রেখে WTO জেনেভার প্রশিক্ষক আমাদেরকে ওয়ার্ল্ড ইকোনমিক্স এবং ওয়ার্ল্ড ট্রেডের উপর আমাদের সামনে বক্তব্য রেখেছে। সেখানে একমাত্র বাঙালি ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বিশ্বের অর্থনীতির যে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান সে সম্পর্কে বলতে গিয়ে তিনি একটা উদাহরণ তুলে ধরেছিলেন যে ওয়ালমার্ট তারা বেশ কিছু পোশাক ইমিডিয়েট তাদের দরকার 20 দিনের ভেতর। তারা প্রথমে বাংলাদেশে এলো, ভিয়েতনামে গেল এবং যারাই গার্মেন্টস প্রস্তুতকারী দেশ তাদের কাছে গেল। তারা বলল যে 20 দিনের ভিতর এই পরিমাণ পণ্য আমরা উৎপাদন করে দিতে পারবো না। ওরা শেষ পর্যন্ত চায়নায় গেল, চায়না বলল যে আমরা পারবো, এবং চায়না সেই 20 দিনের ভেতর ওদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করেছিল। এবং সেখানে হচ্ছে গল্পটার মূল বিষয়, সেটি হলো যে চায়না বললো যে আমরা 20 দিনের ভেতরে এই ডেলিভারিটা দিতে পারবো। তখন চায়না একটা বিশাল শিপ, মনে করুন 3000 কর্মী নেওয়া যায় এমন একটি শিপ, 3000 মেশিন নেওয়া যায় এমন একটি শিপ, 3000 জনের উৎপাদনের সমপরিমাণ কাঁচামাল নেওয়া যায় এমন একটি শিপ। তারা স্টার্ট করলো চীন থেকে এবং তারা সমস্ত কাজের পরিকল্পনা করলো
যে 20 দিন শেষে যখন আমেরিকার বন্দরে ভিড়বে তখন তাদের ডেলিভারি পর্যায়ে চলে যাবে তাদের উৎপাদন। And that is China, and that China is the rising sun of the world. সেটা কেন? তাহলে আজকের পৃথিবীতে প্রতিদ্বন্দ্বিতা, যে প্রতিযোগিতা, যে ইন্টেলেকচুয়াল, যে আইটির যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় যদি আমরা পিছিয়ে থাকি তাহলে পৃথিবী থেকে মানব গোষ্ঠী হিসেবে আমাদের নাম মুছে যাবে। আর যদি আমরা সেখানে থাকতে পারি, আমার কাছে এটা একটা কার্টুনের মতো মনে হচ্ছে। কার্টুনটা আপনারা জানেন, রণবী আমাদের দেশের সেরা কার্টুনিস্ট। তা হাসির কার্টুনের কথা বলি, রণবী বলছেন কার্টুন এক জায়গায় দিয়েছিল, আমার সেই সময় কার্টুন ফলো করতাম। একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে। তো উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে, তখন রণবীর একটা চরিত্র ছিল টোকাই, আপনারা জানেন। তো টোকাইকে বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে সবাই খুব মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটা শুনছে। তো টোকাই বলছে যে বাংলাদেশের মানুষ কি এমন হলো যে উচ্চাঙ্গ সঙ্গীতে তাদের মন, তারা এত মনোনিবেশ করতে পারে, এত উন্নত শ্রোতা হয়ে গেছে। তো তখন ঢাকার বিখ্যাত মিষ্টির নাম ছিল আলাউদ্দিনের মিষ্টি, অপূর্ব সৃষ্টি, প্রতিদিন পত্রিকা আসতো। এখন আলাউদ্দিন গত হয়ে গেছে। তো ও বলছে, টোকাই বলছে, ওই লোকটা বলছে, টোকাই যাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার এমন মনোযোগ দিয়ে কেন উচ্চাঙ্গ সঙ্গীত শুনছে, বললো যে অনুষ্ঠানের শেষে আলাউদ্দিনের মিষ্টি আছে। তাহলে মানে কার্টুনটা কোথায় নিয়ে গেছে? আমার একটা কার্টুন আমার চোখের সামনে, আমার মনে হচ্ছে দুরন্ত বেগে পৃথিবীর এবং মানব সভ্যতার উন্নয়ন ট্রেন যাচ্ছে। সেখানে অনেক পিছনে ফেলা বাংলাদেশকে এখানকার তরুণরা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং যে ট্রেনের হাতল ধরে ট্রেনে উঠে পড়েছে। আমার কাছে এই ধরনের বাংলাদেশের মনে হয় যেন এই ধরনের একটা ছবি আজকে আমার বাংলাদেশ। আমরা এখানে আজকে রাজনৈতিক অস্থিরতা, আজকে অনেক কিছু বাংলাদেশ, এগুলো অনেক বিতর্কের ব্যাপার। আমার নিজের মত আছে, অন্যের মত আছে, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তবে আমি বলতে চাই, এই যে আপনার নাম যেন কেউ আপনি বললেন, আপনি শাহ আলম সাহেব, আপনার বক্তব্যের ভেতরও অনেক চমৎকার ভবিষ্যতের হাতছানি। আমার একটা বিখ্যাত, আমি মন্ত্রী, প্রধানমন্ত্রী, এগুলোকে আমি খুব বেশি সম্মান দিয়ে কথা বলি না, কিন্তু একজন মন্ত্রী একদিন বাংলাদেশে বলেছিল, আরেকজন মানুষকে বলছে, আপনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান। পৃথিবীর সেরা মানুষ হচ্ছে যিনি স্বপ্ন দেখাতে জানেন, যিনি উন্নয়নের স্বপ্ন, সভ্যতার স্বপ্ন দেখান। আপনারা মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন। এই জন্য আমি বলেছিলাম আপনারা আমার কাছে নমস্য। আমি আপনাদেরকে নমস্কার করি, প্রণাম করি, সালাম জানাই। তবে আমি একটা বিষয় অনুরোধ করতে চাই, যে সারা দুনিয়ায় যে উন্নতি আপনারা দেখেন, আজকে পৃথিবীতে একটা নতুন আন্দোলন 1 ভার্সেস 99। সারা পৃথিবীর 99% মানুষের কাছে যে সম্পদ আছে, সারা পৃথিবীর 1% মানুষের কাছে সমপরিমাণ সম্পদ আছে। তাহলে আজকে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে। এই যে কেন্দ্রীভবন হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের যে সাধারণ মানুষ, তাদের দিকে আমাদের কোনো নজর নেই। আমরা নজরটা দিচ্ছি যারা হ্যাভ, আর তাদের হ্যাভ নটসদের দিকে আমাদের নজর নেই। আপনারা যারা আইটি নিয়ে কাজ করেন, আপনারা যারা তরুণ, আপনারা যারা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারা শুধু মনে রাখবেন আপনার কিছু সোশ্যাল কমিটমেন্টের দরকার আছে। অর্থ অবশ্যই দরকার, তার সাথে দরকার হচ্ছে সোশ্যাল কমিটমেন্ট, সামাজিক অঙ্গীকার। আর সেই সামাজিক অঙ্গীকার হচ্ছে সকল মানুষকে তার নেসেসিটি থেকে, আপনার যদি অর্থের প্রয়োজন হয়, আপনার যদি শিক্ষার প্রয়োজন হয়, আপনার যদি স্বাস্থ্যের ঘাটতি থাকে, আপনি সৃজনশীল মানুষ হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। সেজন্য সমস্ত মানবিক যে প্রয়োজন, সেই প্রয়োজন থেকে মানুষকে মুক্তি দিতে হবে, এবং তাহলে একজন মানুষ, সৃজনশীল মানুষ, অপার সম্ভাবনার মানুষে পরিণত হবে। আর সেই জায়গায় গেলে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হবে,
গরিব মানুষ যারা, সাধারণ মানুষ, আজকের এই বাংলাদেশ আপনারা দেখুন, হরতাল হয়, অবরোধ হয়, আমাদের সরকারি দলের নেতা, বিরোধী দলের নেতা, তারা যদি পণ করেন যে আগামী 10 বছর তারা কোনো কাজ করবেন না, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার কৃষক যদি বলে যে আমি আগামী 6 মাস কাজ করবো না বাংলাদেশ, তখন দুর্ভিক্ষের দেশে পরিণত হবে। কারখানা শ্রমিক আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, আমার বাপ, আমার 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে আমাদেরকে পড়ানো। যে রিক্সাওয়ালা 300 টাকা দিয়ে টায়ার কিনেছে, সে 45 টাকা ভ্যাটটাকে যুক্ত করে দিয়ে ওই টায়ারটা কিনেছে, এবং তার ওই ভ্যাটের টাকায় কিন্তু আমার বিশ্ববিদ্যালয়, আমার সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, তার ওই টাকায় কিন্তু আমার স্বাস্থ্য সেবা, তার ওই টাকায় কিন্তু আমার সব সামাজিক প্রয়োজন মেটানো হচ্ছে। কিন্তু চট্টগ্রামে যারা ধনিক, আমি নাম থেকে বলতে পারি, তারা সব থেকে বড় ট্যাক্স ফাঁকি দেয়। যে যত বড় ট্যাক্স ফাঁকি দেয় সে তত বড় লোক আমাদের সমাজে, কিন্তু ট্যাক্স ফাঁকি দিতে পারে না আমাদের শ্রমিক, আমাদের কৃষক, আমাদের সাধারণ। সেই জন্য শিল্পী সুলতানের, আপনারা দেখবেন যে শিল্পী সুলতান কোনদিন জয়নুল আবেদিন রুগ্ন কৃষক এঁকেছে, শিল্পী সুলতানের প্রতিটি কৃষক ছিল পেশিবহুল কৃষক। তার পেশি, আপনারা সুলতানের ছবি দেখেছেন, উনি মনে করতেন শক্তির প্রতীক হচ্ছে আমার শ্রমিক, আমার কৃষক, আমার কর্মজীবী মানুষ। তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা, আপনারা যদি তাদেরকে নমস্কার করেন, তাহলে আপনারা মানবিক মানুষ হিসেবে উন্নয়নের ভাগিদার হতে পারবেন। আর তারা যদি মূর্খ থেকে যায়, তারা যদি পিছিয়ে থাকে, সব উন্নয়ন অর্থহীন উন্নয়ন হবে। এবং আপনারা শহীদুল্লাহ সেই বিখ্যাত ভবিষ্যতের মানুষ নিশ্চয়ই পড়ে থাকবেন, সেখানে বলা হচ্ছে যে ভবিষ্যতের মানুষ এঁকেছিলেন শহীদুল্লাহ সাহেব, যে আমরা গাড়িতে চড়বো, হেঁটে চলবো না, আমরা কাজ করব না, এটা করবো, সেটা করবো, সে কারণে দেখা যাবে যে শুধু মাথার চর্চা করব। সেই সময় এই অবস্থায় একটা মানুষের উনি চিত্র এঁকেছিলেন, যে একটা কাঠের মতো তার হাত, পা, শরীর, এবং মাথাটা হচ্ছে একটা বড় ধামা বা বড় একটা হাড়ির মতো মাথা। তাহলে এইটা যেমন সত্যিকার মানুষ নয়, ঠিক তেমনি সমাজের পিছিয়ে পড়া যারা আজকে আমার আপনার লেখাপড়া, আমার আপনার জন্য যারা কন্ট্রিবিউট করছে, নীরবে নিভৃতে, কোনো প্রতিদান না আছে, তাদের কিন্তু ভালোবাসা রেখে ইনফরমেশন টেকনোলজি এবং এই গুগল অথবা পৃথিবীর যে কোনো উন্নয়নের কাজে আপনারা অংশীদার হবেন, তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে, আমাদের মানুষ এগিয়ে যাবে, এবং আমরাও পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মানব জাতি বা প্রজাতি হিসেবে আমরা আমাদেরকে স্থান করে নিতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে পেছনের মানুষের দিকে তাকাবেন, এই অনুরোধ রেখে আপনাদেরকে আবারও সালাম, নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে এই তারুণ্যকে আবারও আমি তার স্ফীত লক্ষ্যে তারা এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আমাকে এই চমৎকার একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং যারা 3 জন এই দুর্লভ সম্মান দেশের জন্য বয়ে এনেছেন এবং বিশ্ব প্রযুক্তির সাথে আমাদেরকে ভাগিদার করেছেন, আপনাদেরকে আবারও নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হোক মানুষের। যেটা আমাদের, যারা আমরা এখানে আছি, যারা তরুণ, যারা আমরা বাংলাদেশি, যারা বাংলাদেশের জন্য কোনো কিছু করতে চাই, তাদের প্রত্যেকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তার এই গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আসলে একটা ইনফরমেশন একটু আপডেট করার জন্য চাচ্ছি, সেটা হচ্ছে বারবারই বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে গুগলে একজন মাত্র চান্স পেয়েছেন, যিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। বাট রিসেন্টলি আমি গতকাল দেখলাম একটা অনলাইন নিউজ পেপারে টোটাল 7 জন চান্স পেয়েছেন। আর এই পর্যায়ে আমি অনুরোধ করব আপনাদের যারা
আছেন এই প্রোগ্রামের মধ্যে, কেউ যদি কোনো কিছু বলতে চান তাহলে আপনারা আপনাদের কোশ্চেনগুলো করতে পারেন। আজকে এই তিনজন ভাই হয়তো এখানে থাকতে পারতো না, যাকে ছাড়া আজকে আমরা সবাই এখানে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারতাম না। তিনি হচ্ছেন একমাত্র ইউএসআইটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান, যিনি শুরু থেকে 2012 সাল থেকেই ইউএসআইটিকে পরিচালিত করে আসছেন, ইউএসআইটি সব ধরনের সহযোগিতা করে আসছেন। আমি আমাদের জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত আমার প্রাণের প্রিয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, শিক্ষানুরাগী এবং ব্যবসায়ী এবং আমার প্রাণের ছাত্রবৃন্দ ভাই বোনেরা, আমি আজ অতি কষ্টে ধারাক্রান্ত হৃদয়ে আপনাদের শুনতে দাঁড়াচ্ছি। আসলে আমার বলার মতো আমার ভাষায় আমাকে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে, সেদিন আপনারা একটু দোয়া করবেন যে আমি একমাত্র ব্যক্তি এই প্রোগ্রামটা এই প্রতিষ্ঠানটাকে টিকে রাখার জন্য বিগত 3 বছর অবকাম করে 4 বছরে উন্নত হচ্ছে। আমি এককভাবে একনিষ্ঠভাবে নিরলসভাবে ধরে আছি। এটা ইনশাল্লাহ এটা সাকসেস আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ। এবং আমার আজ দুঃখের কান্না, এটা আমার সুখের কান্না। আমি সুখের কান্না বলছি এই জন্য যে আমার 3টা ছেলে, সোনার ছেলে 3টা সার্টিফিকেট সেই আমেরিকান গুগল কোম্পানি থেকে অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশের ছেলে। এটাই আমার জন্য সবচেয়ে বড় সাফল্য। আমার আর দুঃখ নাই, আমি জীবনে যদি এই গুগল থেকে 2 পয়সা যদি আমার পকেটে না ঢুকে, আমি যদি এই গুগলের ভবিষ্যৎ থেকে যেতে না পারি, আমার কোনো দুঃখ নাই। অন্তত আমি এটুকু দেখে যাচ্ছি সে শুধু আমেরিকা কোম্পানি গুগল থেকে আমাদের দেশে বাংলাদেশ এটাই আমার বড় সাফল্য। আমি এমন জিনিসটা দাবি করে বলবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বিনীতভাবে একটু রিকোয়েস্ট করবো, আমাদের আলোচনা হয়তো দীর্ঘায়িত হয়ে গেছে, আমি বুঝতে পারছি সবাই এই ব্যাপারটা প্রত্যেকে, আমি আমরা যারা ইউনিভার্সিটি আছি ডোন্ট মাইন্ড, তারা ছাড়া বাকি অন্যরা যারা স্বাভাবিক কারণে এই গুগল পারপাস অফ গুগল ওয়ার্কস এই সম্পর্কে অনেকে ভালো নয়। সেই বিধায় ওনারা আমার থেকে আবার খুব ভালো লাগছে এই জিনিসটা যে ওনারা ধৈর্য সহকারে যে শুনছেন, বুঝছেন। এবং আমার গৌরবের বিষয় এটাই যে আমার উপস্থিতি সুদী ব্যক্তি যারা আছেন প্রত্যেকে এভাবে খুবই অ্যাপ্রিসিয়েট করছেন, প্রত্যেকে খুবই স্যাটিসফাইড। আমার এই আয়োজনের সার্থকতা আমার এখানে যথেষ্ট ইনশাল্লাহ। তাই আমি যে কথা বলতে চাই আমি সংক্ষেপে শেষ করবো, আসলে বারবার ফোন আসতেছে আলোচনা সংক্ষেপ করার জন্য। আমি শুধু ছোট একটা উদাহরণ দিচ্ছি। ধরে রাখেন একজন মাস্টার্স পাস ছেলে, সে মাস্টার্স চাকরি করে, মাস্টার পাস করে, তার 20,000 টাকা বেতন চাকরি করে, ধরে নিলাম 20,000 টাকা, তার 25,000 টাকা বেতন চাকরি করতেছে। আগামী 5 বছর পরে তার বেতন কত হতে পারে? হবে 30,000 হতে পারে, 40,000 হতে পারে, এর বেশি আমরা আশা করতে পারি না। আমি ধরে নিলাম একজন সাধারণ পরিবার ছেলে, মাস্টার ছেলে, সে 5 বছর চাকরি করে, তার 20,000 থেকে 40,000 টাকা বেতন উন্নত করলো। পাশাপাশি আমার গুগল রিলেটেড আমার আইটি প্রতিষ্ঠান বেজ ইউএসএ এসে সে একই কাজ সিমিলার আরেকজন পার্সন সেম কাজটা করতেছে। সে 3 মাস আমাদের কোর্স নিয়েছিল, 3 মাস 15,000 টাকা। সে ধরে নিলাম সে 6 মাস 30,000 টাকা খরচ করবো। 30,000 টাকা খরচ করলে সে বেশি না, 6 মাস 30,000 টাকা খরচ করার পরে 5 বছর পর্যন্ত ওই ব্যক্তিটা যদি 5 বছরে যা আইন করলো, ধরে নিলাম 5 বছরে 50 লক্ষ টাকা আইন করলাম আমার মতে ধরে নিলাম। কিন্তু আমি চ্যালেঞ্জে বলবো এই 5 বছরে গুগল রিলেটেড আইটি রিলেটেড যে কোনো পার্সন 5 বছর তার থেকে কমপক্ষে 50 গুণ বেশি আইন করতে সক্ষম। আমরা সে 2012 সাল থেকে আমরা বিভিন্ন ধাপে ধাপে গুগলের যত রকম ফাংশন, যত রকম কার্যক্রম, সম্পূর্ণ কার্যক্রম আমরা অতিক্রম করে লাস্ট পর্যায়ে আসি। মোটামুটি সিলেবাস সমাপ্তির পথে তার প্রমাণ গুগল আমাদেরকে সার্টিফিকেশন দিচ্ছে। গুগল আমাদেরকে সার্টিফাই করেছেন, তার বাস্তব প্রমাণ।
সেই সার্টিফিকেট নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ফিজিক্যালি খালি করে আনি আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের সবার সামনে তুলে ধরেছি। আমার বিভিন্ন রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে আমার ছোট ভাই, বড় ভাই আলী হায়দার ভাই এবং আমার সাংবাদিক ভাই মিস্টার হেলাল সাহেব, আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যেভাবে আমাদের এই তরুণ সমাজেরা আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তরুণ সমাজরা যত সহজে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে, বুঝতে পারে, ওইভাবে ভাষাগুলো দিক ঠিক রেখে আপনারা চেষ্টা করবো। আমি রিকোয়েস্ট রাখবো যে আপনাদের পত্র পত্রিকায় এগুলো তুলে ধরার জন্য। তাহলে আজ আমরা আপনারা যেমন এখানে না আসার আগ পর্যন্ত এটা নিয়ে কোনো কিছু মন্তব্য করার যেমন কষ্ট ছিল আর করা সম্ভব ছিল না, তেমনি একটা পত্র হলো হাজার হাজার লক্ষ লক্ষ চোখের সামনে পড়বে, তাদের থেকে যদি 1% লোক যদি এটা অ্যাকসেপ্ট করে, আমি মনে করি তাদের জীবনে তাদের চাকরি যে একটা জিনিস এটা তাদের জীবনে চড়াই বা তারা এটা ভুলে যাবে বাধ্য, তাদের চাকরি করার কোনো প্রয়োজন হবে না। আমাদের এখানে রিলেটেড স্টুডেন্টরা আছে, আমি সময় স্বল্পতার কারণে হয়তো সেদিকে যাচ্ছি না, আমি সাজকে বলবো তাদেরকে আপনারা যদি বলেন যে 20, 30, 40, 50,000 টাকার চাকরি, আমার তো মনে হচ্ছে না রাজি হবে, কেন হবে না? তাহলে কেন হচ্ছে না? তার থেকে আরো ভালো কিছু চাচ্ছে, আরো ভালো কিছু এখানে হচ্ছে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমি আলোচনার মধ্যে আপনাদের অডিয়েন্স থেকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনার কেউ যদি সহজ উদ্যোগে সহজে কিছু বলতে চাচ্ছেন এবং আমাদের শামীম ভাই ছাত্র জেলা কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি সাহেব আনোয়ার শামীম হাসান সাহেব যেভাবে নিজের সহযোগে স্বইচ্ছায় আমার এই প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে জয়েন করবেন, এই ধরনের বলা বক্তব্য তার মধ্যে কেউ থাকেন বলতে পারেন এবং একই সাথে কেউ যদি আপনাদের থেকে সংক্ষেপে 2-1 মিনিট কিছু বলা বক্তব্য দিতে চান তাহলে এখানে আসে বলতে পারেন। আমি আর আলোচনা করবো না, কারণ সবাই কষ্ট দিচ্ছি। আমার এই সংযুক্ত আলোচনার মাধ্যমে আপাতত মূল পর্ব সমাপ্তি ঘোষণার জন্য আমি সভাপতি আমি মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ ইউসুফ ভাইকে এবং আমি জনাব আলম শামীম হাসানকে জনাব মোহাম্মদ ইউসুফ ভাইকে স্টিপুল দেওয়ার জন্য অনুরোধ করছি এবং কিছু প্রদান করছেন আলম শামীম হাসান। একটু সামনে দেখেন ভাইয়া, দাদা একটু চাবিয়ে দাঁড়ান। ধরে রাখেন একটু সামনে। শেয়ার করার জন্য অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। 2012 সাল থেকে ইউডিএসআর সাথে সংযুক্ত আমি। যখন থেকে প্রতিষ্ঠা হয়েছে প্রথম দিন থেকে আমার রিসেন্টলি মাস্টার্সের রেজাল্ট আউট হয়েছে। আমি আর আমার ফ্রেন্ড শাহ আলম ফার্স্ট ক্লাস পেয়ে উন্নীত হয়েছি। আমার অনেক ফ্রেন্ড আছে যারা কিনা এখন চাকরির জন্য খোঁজাখুঁজি করতেছে, কিন্তু যখন থেকে ইউডিএসআর সাথে আমি যুক্ত হয়েছি তখন থেকে কখনো আমার ইচ্ছা ছিল না জব করার। হয়তো রিসেন্টলি আমার একটা জব হয়েছিল, কিন্তু সেটা আমি না করে এই গুগলের সাথে কাজ করব বলেই সংযুক্ত আছি। অনেকে অনেক কথা বলছে যে বাংলাদেশ থেকে জব গুগলে চাকরি পাইছে 7 জনে। আপনারা একটা ইনফরমেশন জানেন না, ইউটিউবকে সবাই চেনেন? বা বিশ্বের ইউটিউব হচ্ছে দ্বিতীয় সার্চ ইঞ্জিন, যেখানে কিনা প্রচুর পরিমাণে সার্চ করে। সেই সার্চ ইঞ্জিনটা তৈরি করছে পুরো 4 জনে। তার মধ্যে বাংলাদেশের জাভেদ করিম একজন আছে, সেটা হয়তো অনেকেই জানেন না। 4 জনের মধ্যে একজন হচ্ছে জাভেদ করিম, যে কিনা বাংলাদেশের। হয়তো আমরা স্বপ্ন দেখতেছি
এমন বড় কিছু করার। সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো তখনই যখন আমাদের পাশে এরকম বড় বড় বট গাছগুলো থাকবে, এরকম বড় বড় ছায়াগুলো থাকবে, যারা কিনা আমাদেরকে শুধু আর্থিক না সকল প্রকার সাহায্য করবে। সেটা যে শুধু আর্থিক হতে হবে এমন কোনো না, তারা তাদের লিখনে দিয়ে তারা তাদের যে যে অবস্থানে আছে বাংলাদেশের আইটি সেক্টরটাকে তুলে ধরুন। সো অনেকেই বলছে আইটি হচ্ছে এখন বাংলাদেশ উন্নত করার সেকেন্ড না, ফার্স্ট একটা সেক্টর। সেকেন্ড হচ্ছে বলা হচ্ছে ওষুধ সেক্টর এবং তৃতীয় আছে গার্মেন্টস। সেজন্য আমরা বলতে চাচ্ছি আমরা যারা যারা আছি ইয়ংরা তারা আরো বেশি এগিয়ে আসুন, এর প্রতি এই সেক্টরটাকে তুলে ধরুন বিশ্বের কাছে। তাই সকল ইয়ংকে আমরা স্বাগত জানাচ্ছি ইউনিভার্সিটির ব্যানারে। আসুন, দেখুন আমাদের কার্যক্রম, জানুন, শিখুন, আয় করুন। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ ইউসুফকে তার গুরুত্বপূর্ণ ফিলিং শেয়ার করার জন্য। এই পর্যায়ে আমি আমাদের মোহাম্মদ শাহ আলম ভাইকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, তার সার্টিফিকেট নেওয়ার জন্য, এবং তার সার্টিফিকেট প্রদান করবেন খোকন চন্দ্র ভট্টাচার্য। And was certified from একটু ধরে রাখেন